সবাইকে স্বাগতম। আমি কিছু প্রশ্ন রেখেই আগের ভিডিওটা শেষ করেছিলাম। একটা অবস্থার কথা চিন্তা করেছিলাম যেখানে 1 কিলোগ্রাম ভরের একটা বস্তু ছিল। এটা সেই 1 কিলোগ্রাম ভরের বস্তুটা। এই ভিডিওতে আমি অনেক পরিচ্ছন্নভাবে আঁকলাম। এর ভর 1 কিলোগ্রাম। আমরা পৃথিবীতে আছি। আমি এই ব্যাপারটা আগে বলিনি, কারণ অভিকর্ষের মান বিভিন্ন গ্রহে বিভিন্ন। আমি যেটা বলেছিলাম, আমি এটাকে ভূমি হতে 10 মিটার উপরে ধরে আছি। তাহলে এই দূরত্ব বা এই উচ্চতাটা হলো 10 মিটার্স। আর আমরা ধরে নিচ্ছি যে অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমরা জি দিয়েও প্রকাশ করে থাকি, তার মান হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অঙ্ক সহজে করার জন্য 9.8 বদলে 10 ধরলাম। গত ভিডিওতে আমরা শিখেছিলাম এই অবস্থায় বিভব শক্তি কত হবে। বিভব শক্তির সমান হলো এম গুণ জি এইচ। এটা সমান ভর হলো 1 কিলোগ্রাম গুণ অভিকর্ষ ত্বরণ হলো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি জায়গা বাঁচানোর জন্য এখানে একক লিখছি না, কিন্তু পরীক্ষার সময় আপনাকে একক লিখতে হবে। তারপর উচ্চতা হলো এখানে 10 মিটার। সবখানে একক বসালে আমরা একক পাবো নিউটন মিটার বা জুল। তাহলে এটা সমান 100 জুল। এটাই হলো আমি যখন বস্তুটাকে উপরে ধরে আছি তখন তার বিভব শক্তি। আমি জানতে চাচ্ছি, আমি এটা ছেড়ে দিলে কি ঘটবে। ব্লকটা ছেড়ে দিলে তা ভূমিতে পড়তে থাকবে। শুধু পড়তে থাকবে না, এটা ভূমির দিকে প্রায় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ লাভ করবে। ভূমিতে আঘাত করার ঠিক আগ মুহূর্তে, আমি ভিন্ন একটা রং দিয়ে ভূমি আঁকছি। এখন ভূমিতে আঘাত করার ঠিক আগ মুহূর্তে, অথবা আরও সঠিকভাবে বললে, এটা যখন ভূমিতে আঘাত করবে তখন এর বিভব শক্তি কত হবে। ভূমিতে এর উচ্চতা 0, তাই না? বিভব শক্তি হলো mgh। এখানে ভর আর ত্বরণ আগের মতোই হবে, কিন্তু উচ্চতা এবার 0। এদের মানগুলো গুণ হবে, তাহলে ভূমিতে বিভব শক্তি হবে 0। গত ভিডিওতে আমি আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতিটা বলেছিলাম। নীতিটা হলো শক্তি সংরক্ষিত থাকে, শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। একে শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত করা যায়। কিন্তু আমি আপনাদের এইমাত্র দেখালাম যে এখানে এই বস্তুটার 100 জুল শক্তি, বা এক্ষেত্রে অভিকর্ষ বিভব শক্তি ছিল, আর ভূমিতে এর কোনো শক্তি নাই। এখানে অন্তত এর কোনো অভিকর্ষ বিভব শক্তি নাই। এটাই আসল ব্যাপার। এই অভিকর্ষ বিভব শক্তিটা অন্য কিছুতে রূপান্তরিত হয়েছে। এটা অন্য যে জিনিসটা রূপান্তরিত হয়েছে তা হলো গতিশক্তি। এক্ষেত্রে ভূমিতে যেহেতু এর কোনো বিভব শক্তি নাই, সেহেতু প্রথম তার যে অভিকর্ষ বিভব শক্তি ছিল তার পুরোটাই, এই 100 জুল শক্তির পুরোটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই তথ্যটা ব্যবহার করে আমরা ভূমিতে আঘাত করার আগ মুহূর্তে এর বেগ বের করতে পারবো। তাহলে দুইটা ভিডিও আগে আমরা গতিশক্তির যে সূত্র বের করেছিলাম সেটা কি ছিল? আশা করি এটা আপনাদের কাছে সহজসময় মনে হচ্ছে না। কিছু জিনিস মুখস্থ করা ভালো। আমরা কিভাবে একটা জিনিস পেলাম সেটা জেনে রাখাও ভালো। যদি আপনারা ভুলে গিয়ে থাকেন তবে আগের ভিডিওটা দেখে নিন। তাহলে গতিশক্তি, তাহলে প্রথমেই আমরা জানি যে পুরো বিভব শক্তিটাই গতিশক্তিতে পরিণত হয়েছে। এটার 100 জুল বিভব শক্তি ছিল, এখনও এটার 100 জুল শক্তি থাকবে, কিন্তু শক্তিটা হবে গতিশক্তি। আর গতিশক্তি সমান হাফ mv স্কোয়ার। আমরা জানি গতিশক্তি হাফ mv স্কোয়ার সমান হবে 100 জুল। ভর কত? ভর এখানে 1। এবার আমরা v এর মান বের করতে পারবো। হাফ v স্কোয়ার সমান 100 জুল। তাহলে v স্কোয়ার সমান 200। তাহলে আমরা পাই v সমান স্কোয়ার রুট অফ 200। এটা হবে 14 এর চেয়ে কিছু একটা বেশি। আমরা প্রকৃত সংখ্যাটা চাই। 200 স্কোয়ার রুট সমান 14 প্রায়। তাহলে বেগ হলো নিচের দিকে 14.1 মিটার পার সেকেন্ড, নিচের দিকে। এটা হলো ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বস্তুটার বেগ। আপনারা বলতে পারেন যে খুব ভালো ব্যাপার, আমরা শক্তির ব্যাপারে কিছুটা শিখলাম, আমি তো এটা কিনেমেটিক্সের সূত্র দিয়েই সমাধান করতে পারতাম, তাহলে এখানে শক্তির ধারণা প্রয়োগ করার কি দরকার ছিল? এখন আমি এটা আপনাদেরকে দেখাবো। ধরে নিচ্ছি সেই 1 কিলোগ্রাম ভরের বস্তুটাই এখানে আছে, এটা 10 মিটার উপরে আছে। আমি কিছু জিনিস সামান্য পরিবর্তন করছি, দেখি আমি সব কিছু মুছে ফেলতে পারি কিনা। না, এভাবে করতে যাচ্ছি না। ঠিক আছে, এবার হচ্ছে এখানকার এসব কিছু আমি মুছে ফেললাম। এবারও আমার সেই একই বস্তুটা আছে, এটা এবারও 10 মিটার উচ্চতায় আছে। আমি একটু পরেই এটা লিখব। আমি এখনও এটা ধরে আছি, এখনও এটা ছেড়ে দেইনি। এবার ইন্টারেস্টিং কিছু একটা ঘটতে যাচ্ছে। এবার বস্তুটাকে খাড়া নিচের দিকে যেতে না দিয়ে এবার এটাকে এরকম বরফের উপর ছেড়ে দিব। এরকম উঁচু নিচু জায়গা আছে বরফের মধ্যে,
এবং শেষ প্রান্তটা আছে ভূমিতে। ভূমি আছে এখানটায়, এটা হচ্ছে ভূমি। তাহলে এবার কি ঘটবে, বস্তুটা এখনও 10 মিটার উচ্চতাতেই আছে, এটা আঁকছি, এটা এখনও 10 মিটার উঁচু, আমি রং পরিবর্তন করছি যাতে সব কিছুকে বরফ মনে না হয়। এই উচ্চতাটা এবার 10 মিটার, কিন্তু এবার বস্তুটা খাড়াভাবে নিচে পড়ার পরিবর্তে প্রথমে এখানে পড়বে, তারপর পিছলাতে শুরু করবে, এটা এই পাহাড়ের গা বেয়ে পিছলে নামতে থাকবে, আর এরপর যখন এটা এই বিন্দু অতিক্রম করবে তখন এটা প্রচণ্ড গতিতে আনুভূমিক দিকে চলতে থাকবে। আমরা জানি না এটা কত দ্রুত চলবে, এখন শুধুমাত্র কিনেমেটিক্সের সূত্রগুলো ব্যবহার করতে চাইলে এটা বের করা খুবই কঠিন হয়ে যাবে। আপনি এভাবেও করতে পারবেন, কিন্তু আপনাকে তখন ক্যালকুলাস ব্যবহার করতে হবে, কারণ এখানে ঢালের কোণ প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আমরা ঢালের কোণ বের করার সূত্রও এখানে জানি না, আপনাকে এটা ভেক্টরে বিভাজিত করে নিতে হবে, আপনাকে আরও অনেক জটিল কাজ করতে হবে। এভাবে এটা সমাধান করাটা প্রায় অসম্ভব ব্যাপার, কিন্তু শক্তির ধারণা ব্যবহার করে আমরা সহজেই বের করতে পারবো যে এই বিন্দুতে বস্তুটার বেগ কত হবে। আমরা আগের ধারণাটাই এখানে ব্যবহার করব। আমরা বের করেছিলাম যে এখানে বস্তুটার 100 জুল বিভব শক্তি আছে। এই বিন্দুর উচ্চতা কত, ভূমি হতে এর উচ্চতা 0। তাহলে এখানে বস্তুর কোনো বিভব শক্তি থাকবে না, এবং আগের অবস্থার মতোই এখানে পুরো বিভব শক্তিটাই গতিশক্তিতে পরিণত হবে। তাহলে এখানকার গতিশক্তি সমান কি হবে, এটা সমান হবে প্রাথমিক অবস্থার বিভব শক্তি। তাহলে এখানে গতিশক্তি সমান হবে 100 জুল, 100 জুল, আর এটা সমান হবে হাফ mv²। আমরা আগের বারের মতো করেই এখান থেকে বের করতে পারবো বস্তুটার ভর এখানে 1 কিলোগ্রাম, তাহলে আনুভূমিক দিকে এর বেগ হবে 14.1 মিটার পার সেকেন্ড। কিন্তু এবার বস্তুটা খাড়া নিচের দিকে যাওয়ার পরিবর্তে আনুভূমিক বরাবর ডান দিকে যাবে। আমি এখানে বরফের কথা চিন্তা করেছি, কারণ আমি চাই এখানে যাতে ঘর্ষণ না হয় আর যাতে বেগ উৎপন্ন হয়ে অন্য কোনোভাবে শক্তির অপচয় না হয়। যে কেউ এখন বলতে পারেন, হ্যাঁ ব্যাপারটা ইন্টারেস্টিং, বস্তুটা খাড়াভাবে নিচে পড়ার সময় যে বেগ পেয়েছিলাম এখানেও তাই পেলাম, বিষয়টা ইন্টারেস্টিং, কিন্তু এর থেকে আমি আর কি করতে পারবো। আর এখানেই ব্যাপারটা অনেক মজার। এখান থেকে আমি যে শুধু বিভব শক্তি যখন 0 হয়ে যাবে সেই সময়কার বেগ বের করতে পারবো তা নয়, বরং আমি বস্তুটার পিছলে যাওয়ার পথে যে কোনো বিন্দুতে এর বেগ বের করতে পারবো। ধরে নিচ্ছি বস্তুটা পিছলে এখানে আসছে, ধরলাম বস্তুটা এই বিন্দুতে এসেছে, মনে হচ্ছে পিছলে পড়ে যাওয়ার সময় এর রং একটু পরিবর্তন হয়ে গেল। তাহলে এটা হলো 1 কিলোগ্রাম ভরের বস্তুটা, এটা উপর থেকে পড়ে পিছলে এখানে আসলো। ধরলাম এই বিন্দুটায় উচ্চতা ভূমি হতে 5 মিটার, তাহলে বস্তুটার বিভব শক্তি এখানে কত, আসুন লেখা যাক। পুরো শক্তিটা সংরক্ষিত থাকবে, তাহলে প্রাথমিক বিভব শক্তি যোগ প্রাথমিক গতিশক্তি সমান চূড়ান্ত বিভব শক্তি যোগ চূড়ান্ত গতিশক্তি, তাই না? আমি বলছি যে মোট শক্তি সংরক্ষিত আছে। এখানে প্রাথমিক অবস্থায় বস্তুটার মোট শক্তি কত, বিভব শক্তি হলো 100 আর গতিশক্তি হলো 0, কারণ বস্তুটা এখানে স্থির আছে, আমি এখন এটা ছেড়ে দেইনি, আমি এখন এটাকে চলতে দিচ্ছি না। তাহলে প্রাথমিক অবস্থায় মোট শক্তি হবে 100 জুল, এটা সমান 0 আর এটা 100, তাহলে প্রাথমিক শক্তি হলো 100 জুল। এখানকার এই বিন্দুতে এখন বিভব শক্তি কত, এটা এখানে 5 মিটার উচ্চতায় আছে, তাহলে ভর গুণ অভিকর্ষ ত্বরণ গুণ উচ্চতা, ভর হলো 1 গুণ অভিকর্ষ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার গুণ উচ্চতা 5, তাহলে 50 জুল। এটা হলো এই বিন্দুতে বস্তুটার বিভব শক্তি। এখন এই বিন্দুতে বস্তুটার কিছু গতিশক্তি থাকবে, কারণ বস্তুটা কোনো একটা বেগে এই দিকে যাচ্ছে, তাহলে এর সাথে যোগ হবে এই বিন্দুতে বস্তুর গতিশক্তি। আমরা জানি যে কোনো শক্তি ধ্বংস হয় না, এটা রূপান্তরিত হয় মাত্র, তাহলে এখনও মোট শক্তি সমান হবে 100 জুল। এই সমীকরণ সমাধান করা অনেক সহজ, উভয় পক্ষ হতে 50 বিয়োগ করলে আমরা পাই এখন গতিশক্তি হলো 50 জুল। তাহলে কি ঘটলো, অর্ধেক পথ নিচে নামার পর অর্ধেক বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হলো। এখন গতিশক্তি হলো 50 জুল। এই তথ্যটা থেকে আমরা বের করতে পারবো এই বিন্দুতে বস্তুটার বেগ কত, হাফ mv² সমান 50, ভর হলো এখানে 1, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি, তাহলে v² সমান 100, তাহলে বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। এটাই হলো বরফের উপর পিছলাতে পিছলাতে এই বিন্দুতে আসার পরে বস্তুর বেগ। আর আমি এই চ্যালেঞ্জটাই আপনাদেরকে দিয়েছিলাম যে চিরাচরিত কিনেমেটিক্সের সূত্র ব্যবহার করে এটা বের করা যাবে না, যেহেতু আমরা এই পিছলে যাওয়ার বিষয়টার ব্যাপারে খুব বেশি কিছু জানি না। যদি আমরা বের করতে পারতাম, সেটা শক্তির সংরক্ষণশীলতা নীতি ব্যবহার করে করার চেয়ে লক্ষ গুণ কঠিন হতো।
এক্ষেত্রে আমাদের শুধু এতটুকুই বুঝতে হচ্ছে যে এই বিন্দুতে বিভব শক্তির অর্ধেকটা গতিশক্তিতে পরিণত হয়েছে আর বস্তুটা এই ঢাল বরাবর গড়িয়ে পড়ছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।